নমস্কার, সমাজতত্ত্বের প্রথম ও একমাত্র বাংলা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা শুরু করছি সেমেস্টার 3 এর CC5 অর্থাৎ রাজনৈতিক সমাজতত্ত্ব। আজকের এই ভিডিওটি মূলত ভূমিকার উপরে। কেউ যদি ক্যালকাটা ইউনিভার্সিটি বা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির হয়, তাহলে তোমরা তোমাদের সিলেবাস খুলেই দেখতে পারবে ক্যালকাটা ইউনিভার্সিটির ক্ষেত্রে লেখা রয়েছে কন্টেক্সচুয়ালাইজিং দ্য স্টাডি অফ পলিটিক্স এবং স্টেট ইউনিভার্সিটির ক্ষেত্রে লেখা রয়েছে মিনিং অ্যান্ড ডাইমেনশনস অফ পলিটিক্যাল কালচার। অর্থাৎ সিইউতে যেটা জানতে চাইছে বা বোঝাতে চাইছে বা 1 নম্বরে যে পয়েন্টটা রেখেছে যে কিভাবে এই রাজনীতির যে অধ্যয়ন সেটা শুরু হলো, কারণ কি ছিল। আবার স্টেট ইউনিভার্সিটিতেও হয়তো সেই 1 নম্বরে একই পয়েন্ট নেই, কিন্তু এখানের বিষয়টাও ঠিক তাই, যে এই যে রাজনৈতিক সংস্কৃতি, এর সংজ্ঞাটা কি, এর অর্থটা কি, এটার ডাইমেনশনটা কিরকম। অর্থাৎ কোথাও না কোথাও এরা ভূমিকাটার বিষয়ে জানাতে চাইছে বা বোঝাতে চাইছে। এরপরে আমরা ডিটেলসে যাব, কিন্তু আজকের ক্লাসটা মূলত এই 1 নম্বরের জন্য, অর্থাৎ ভূমিকা। কেউ যদি রাজনৈতিক সমাজতত্ত্ব নিয়ে পড়ছো, আজকে প্রথম ক্লাস, তাহলে আজকের ক্লাসটা তাকে বোঝাতে সাহায্য করবে যে আগামী দিনে সে কি পড়তে চলেছে বা রাজনৈতিক সমাজতত্ত্ব কেন এলো, কিভাবে এলো, কি কারণে এলো, আসার প্রয়োজন কি ছিল। তাহলে শুরু করা যাক। এক্ষেত্রে বলে রাখি যে তোমাদের চোখের সামনে কোনো পিপিটিও আসবে না, এমনকি আমার কোনো ভিডিও আসবে না। তোমাদের চোখের সামনে যা আসবে তা হলো কিছু কথা, যেগুলো তোমাদের সামনে ইতিমধ্যে রাখা রয়েছে, এবং আমার যে এই ভয়েস ওভার, সেটাই তোমাকে মন দিয়ে শুনতে হবে যে বলতে কি চাইছি। তাহলে বিষয়টা শুরু হলো এইভাবে যে আমরা হলাম সমাজবদ্ধ জীব। সমাজে বসবাস করার জন্য আমাদের একে অপরের সাথে সামাজিক মিথস্ক্রিয়ায় লিপ্ত হতেই হয়, অর্থাৎ সামাজিক মিথস্ক্রিয়া অর্থাৎ সোশ্যাল ইন্টারাকশন। আমরা সোশ্যাল ইন্টারাকশনে কেন লিপ্ত হই? যাতে সোশ্যাল রিলেশনশিপ গড়ে ওঠে, আমরা যাতে গোষ্ঠীবদ্ধ একটা জীবন কাটাতে পারি। দেখা যায় যে মানুষ হিসেবে সমাজে যখন আমরা বসবাস শুরু করি, এই সামাজিক সম্পর্ক তৈরি করতে গিয়ে এই সামাজিক মিথস্ক্রিয়ার মধ্যেই দ্বন্দ্বের সৃষ্টি হয়। কেমন দ্বন্দ্ব? সেই দ্বন্দ্বটা হচ্ছে যে কে কার স্বার্থ রক্ষা করবে। কোনো সময় দেখা যায় যে একজন ব্যক্তির স্বার্থ সমাজের স্বার্থের বিপরীত, আবার কোনো সময় দেখা যায় যে সমাজের স্বার্থ ব্যক্তির স্বার্থের বিপরীত। বা আমি এইভাবেও বলতে পারি যে আমি একজন ব্যক্তি, আমি দেখছি যে অন্য একটি গোষ্ঠীর স্বার্থ আমার থেকে বিপরীত, কিন্তু আমি চাই আমার স্বার্থ সিদ্ধি করতে। আবার সেই গোষ্ঠীটিও দেখছে যে গোষ্ঠীটির স্বার্থ আমার বিপরীত, তাই সে চেষ্টা করবে আমার উপর ফলাও হয়ে নিজেদের স্বার্থ সিদ্ধি করতে। আবার যদি এটাকে আমরা বড় অ্যাসপেক্টে ভাবি, কোনো গোষ্ঠী দেখতে পারে যে তাদের স্বার্থ এবং সমাজের স্বার্থ পুরোপুরি বিপরীত। আবার ঠিক উল্টোটা, যে কোনো ইন্ডিভিজুয়াল দেখতে পারে, ব্যক্তি দেখতে পারে যে সমাজের স্বার্থ আলাদা, সেই ব্যক্তির স্বার্থ আলাদা। অর্থাৎ প্রত্যেকটি মানুষের, প্রত্যেকটি গোষ্ঠীর, প্রত্যেকটি সমাজের একটি নির্দিষ্ট স্বার্থ আছে। সেই স্বার্থ চরিতার্থ করতে গিয়েই দ্বন্দ্বের উৎপত্তি হয়। দ্বন্দ্বটা কেন আসে? কারণ আমরা নিজেদের স্বার্থ সিদ্ধি করার চেষ্টা করছি। এই সময় নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য ক্ষমতার ব্যবহার করি আমরা। ক্ষমতার জিনিসটা কি? ক্ষমতা মানে হলো যে এমন না যে আমি কাউকে জোর জবরদস্তি মানাতে বাধ্য করছি। এই ক্ষমতাটা আধুনিক যুগে সাধারণত দ্বন্দ্ব ও সহযোগিতার মাধ্যমে পরিচালিত হয়। দ্বন্দ্ব ও সহযোগিতা মানে কনফ্লিক্ট এন্ড কোঅপারেশন। যে আমি আমার স্বার্থ রক্ষার জন্য কোথাও দ্বন্দ্বে লিপ্ত হচ্ছি, বিরোধিতা বলতে পারো, কম্পিটিশন বলতে পারো, বিরোধিতা, প্রতিযোগিতা, বিরোধ, বা কোথাও কোনো মানুষকে সহযোগিতার মাধ্যমে আমি আমার স্বার্থকে রক্ষা করছি। অর্থাৎ পুরো গল্পটাই হলো স্বার্থ, এবং সেই স্বার্থকে রক্ষা করার জন্য আমরা কিভাবে এই দ্বন্দ্ব ও সহযোগিতাকে ব্যবহার করছি, সেটি হচ্ছে আসল গল্প। এইবার দেখা যায় যে আমরা যদি সবাই নিজেদের স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করি, সমাজটা তো তাহলে ভেঙে পড়বে। সমাজটা চলবে কি করে? যে সবাই সবার স্বার্থ চরিতার্থ করছে, এইভাবে তো সমাজ চলতে পারে না। তাই সমাজে একটি বাঁধনের প্রয়োজন পড়লো, যে এমন একটি বাঁধন, যে বাঁধনটি সবাইকে বেঁধে রাখবে,
যে সমাজের অধিকাংশ মানুষ বা সমাজ নিজে সেই বাঁধনটা মেনেই নিজের কার্যকলাপ ক্রিয়াকলাপ করবে, তার বাইরে না। তাহলে এমন বাঁধন কিরকম হতে পারে? কি সেই বাঁধন? বলছে যে সেই বাঁধনটা হলো ক্ষমতা। যে ক্ষমতা হলো এমন এক জিনিস যে ক্ষমতার মাধ্যমে আমরা একে অপরের সাথে বেঁধে থাকি। অর্থাৎ সেই ক্ষমতাটা কে ব্যবহার করে? সেই ক্ষমতাটা ব্যবহার করে রাষ্ট্র। অর্থাৎ রাষ্ট্র নির্দিষ্ট একটি ক্ষমতা ব্যবহার করে আমাদের সবার জন্য, যাতে কিনা আমরা আমাদের স্বার্থ সিদ্ধির জন্য সমাজের সেই বাঁধনগুলোকে ভেঙে না দিই, বা সমাজের যে শৃঙ্খল সেটাকে বেঁধে রাখার জন্যই রাষ্ট্র নিজের ক্ষমতা ব্যবহার করে। এই যে নিজের ক্ষমতা ব্যবহার করে, এটাকেই বলা হয় রাজনৈতিক কাঠামো। যে একটি রাষ্ট্র প্রত্যেকটি মানুষকে বেঁধে রাখার জন্য যে ক্ষমতার প্রয়োগ করে, সামাজিক সম্পর্ককে সুদৃঢ় রাখার জন্য, সামাজিক মানে সমাজকে সুশৃঙ্খল রাখার জন্য, সেটাকে বলা হয় রাজনৈতিক কাঠামো। এবং এই রাজনৈতিক কাঠামোটি দেখা যায় সব জায়গাতেই অ্যাপ্লিকেবল। যে কি তৃণমূল স্তর, কি রাষ্ট্রীয় স্তর। তৃণমূল স্তর মানে গ্রাসরুট লেভেল, রাষ্ট্রীয়। এবার বিষয়টা একটু যদি আমরা বুঝি, যে কিভাবে মানে কিরকম ধরনের ক্ষমতা। বলছে যে এই যে কনস্টিটিউশন, আর্টিকেলস, লজ, এগুলো কি? এই সবগুলিই তো আসলে আমাদেরকে বেঁধে রাখার একটা কাঠামো। যে একটা সরকার থাকবে, একটা রাষ্ট্র থাকবে, রাষ্ট্রতে একটা সরকার থাকবে, সেই সরকারকে কতগুলো নিয়ম মেনে চলতে হবে, সেখানকার মানুষদের কতগুলো নিয়ম মেনে চলতে হবে, তাদের কিছু মৌলিক অধিকার থাকবে, তাদের কিছু মৌলিক কর্তব্য থাকবে। এখানে সংবিধান থাকবে, আইন থাকবে, তার বাইরে কেউ কোনো কাজ করতে পারবে না। তার মানে দেখো, তুমি তোমার নিজের স্বার্থ নিজের ইচ্ছা মতো কিছু করতে পারবে না। রাষ্ট্রীয় কাঠামো যে নিয়মে তোমায় বেঁধে দিয়েছে, সেই রাজনৈতিক নিয়ম, সেই রাষ্ট্রীয় নিয়ম মেনেই তোমাকে চলতে হবে। রাজনৈতিক কথাটা আমি ব্যবহার করছি কেন, পরে আসছি। যে একদিকে তাহলে আমার গেল হচ্ছে যে নিয়ম কানুন আইন সংবিধান, এইগুলোর দ্বারা আমাকে বেঁধে রাখা। এবং আমি রাজনীতিতে কিভাবে ঢুকছি, এবার রাজনীতিতে ঢোকা যাক। এবার আমাদের প্রশ্ন হচ্ছে রাজনৈতিক সমাজতত্ত্ব কি। এই প্রশ্নের উত্তর দিতে হলে আমাদের আরেকটু সূক্ষ্মভাবে বিষয়টি বুঝতে হবে। আসলে আমরা দেখতে পারবো যে সমাজ এবং রাষ্ট্রের যে সম্পর্ক, সেই সম্পর্কটা বহু প্রাচীন। বা এরকমও বলতে পারি যে সমাজের ধারণা অনেক আগে থেকেই সমাজে ছিল, কিন্তু রাষ্ট্রের ধারণা অনেক পরে এসেছে। রাষ্ট্র মানে যার একটি নির্দিষ্ট জিওগ্রাফিক্যাল টেরিটরি থাকবে, অর্থাৎ কোন একটি ভৌগোলিক অঞ্চল দ্বারা সে বেষ্টিত থাকবে, যে এর বাইরেটা অন্যের রাষ্ট্র, এর ভেতরটা আমার রাষ্ট্র। সেখানে নির্দিষ্ট সিটিজেনশিপ থাকবে, অর্থাৎ নাগরিকত্ব থাকবে, সেখানে নির্দিষ্ট সংবিধান থাকবে, সেখানে নির্দিষ্ট আইন থাকবে। এই সমস্ত সংবিধান, আইন, নাগরিকত্ব, ভৌগোলিক বেষ্টন দ্বারা যে অঞ্চল তৈরি হয়, সেই সমাজটাকে আমরা সাধারণত রাষ্ট্র বলে থাকি। অর্থাৎ মানুষ সাধারণত আগে সমাজের মধ্যেই বসবাস করত, পরবর্তীকালে তার মধ্যে রাজনৈতিক চেতনা আসে, পরবর্তীকালে সে রাষ্ট্র কথাটির সাথে পরিচিত হয় এবং সে বোঝে যে পুরো সমাজটাকে নিয়ন্ত্রণ করার জন্য রাষ্ট্র ব্যবস্থা খুবই জরুরি। রাজনৈতিক সমাজতত্ত্ব কি? রাজনৈতিক সমাজতত্ত্ব বলছে যে সমাজ ও রাষ্ট্রবিজ্ঞান, মানে সমাজতত্ত্ব ও রাষ্ট্রবিজ্ঞান, মানে সমাজকে কে স্টাডি করে, সমাজতত্ত্ব। আর রাজনীতিকে কে স্টাডি করে, সেটা হচ্ছে রাষ্ট্রকে কে স্টাডি করে, বা রাষ্ট্র, রাষ্ট্রের কাঠামো, রাষ্ট্রের কার্যকলাপ, এগুলোকে স্টাডি করে পলিটিক্যাল সায়েন্স। তো সোশিওলজি আর পল সায়েন্সের যে রিলেশন, সেটাই হচ্ছে রাজনৈতিক সমাজতত্ত্ব। যে আমরা আমাদের বুঝতে হবে যে সমাজের যেমন প্রভাব থাকে রাজনৈতিক কাঠামোর ওপর, রাষ্ট্রের কাঠামোর ওপর, আবার রাষ্ট্রের প্রভাব থাকে সামাজিক কাঠামোর ওপর। এবং এই যে প্রভাবটা, সেটা অপরিহার্য। আমরা প্রতি ক্ষেত্রেই জানি বা প্রতি ক্ষেত্রেই দেখতে পারবো যে আহ, সাধারণত সমাজের মধ্যে একটি রাজনৈতিক ক্ষমতা, রাষ্ট্রের ক্ষমতা সবসময় আবহমান থাকে।
অর্থাৎ এর বাইরে আমরা কোনোভাবে বেরোতে পারবো না, ভাবতে পারবো না, যেতে পারবো না। তাই যদি হয়ে থাকে, তাহলে আমি যখন সমাজকে গবেষণা করার চেষ্টা করছি তখন রাষ্ট্র আসছে, আবার যখন রাষ্ট্রকে গবেষণা করার চেষ্টা করছি তখন সমাজ আসছে। আমি রাষ্ট্র কথাটা ব্যবহার করছি, রাষ্ট্র আর রাজনীতির মধ্যে তোমরা গুলিয়ে ফেলো না। একটা জিনিস মাথায় রেখো যে আহ, রাষ্ট্রীয় সমাজতত্ত্ব কথাটা আমি ব্যবহার করিনি, কারণ আমরা জানি পল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স মানে রাষ্ট্রীয় বিজ্ঞান, এখানে পলিটিক্যাল বলতে রাষ্ট্রীয় কথাটা ব্যবহার করা হয়। কিন্তু আমি পলিটিক্যাল সোশিওলজির ক্ষেত্রে রাষ্ট্রীয় সমাজতত্ত্ব কথাটা ব্যবহার করিনি, ইচ্ছা করেই আমি রাজনৈতিক সমাজতত্ত্ব কথাটা ব্যবহার করেছি। তার কারণ পুরো রাষ্ট্র, সেই রাষ্ট্রের যে কাঠামো, সেটাকে যে বিষয়টি ধরে রাখে সেটা হলো রাজনীতি, সরকার, ভোট, আমলাতন্ত্র ইত্যাদি। সেই কারণে আমি ইচ্ছা করেই এক্ষেত্রে রাজনৈতিক সমাজতত্ত্ব কথাটি ব্যবহার করেছি। যদি কলেজের টিচারের কাছে বা টিচার যদি বলে যে এখানে বাংলায় রাষ্ট্রীয় সমাজতত্ত্ব ব্যবহার করতে, তাহলে সেক্ষেত্রে তোমরা সেটাই ব্যবহার করো, কিন্তু আমার কোথাও যেন রাজনৈতিক সমাজতত্ত্ব কথাটি ব্যবহার করাটা বেশি ভালো বলে মনে হলো। যাই হোক, তাহলে আমরা এটুকু বুঝতে পারলাম যে সমাজ রাষ্ট্রের দ্বারা প্রভাবিত, রাষ্ট্র সমাজ দ্বারা প্রভাবিত, সমাজের কাঠামো রাষ্ট্রের দ্বারা, রাষ্ট্রের কাঠামো সমাজ দ্বারা প্রভাবিত, এবং রাষ্ট্রের মধ্যে এবং সমাজের মধ্যে একটা ক্ষমতার আবহ প্রবাহ চলতেই থাকে। আসলে এই যে ক্ষমতার অধ্যায়ন, যে আমি সামাজিক একটা গণ্ডির মধ্যে ক্ষমতার অধ্যায়ন করছি, যেই ক্ষমতার কথা আমি তোমাদের আগেই বললাম, সেই ক্ষমতার অধ্যায়নকেই কিন্তু, এই যে ক্ষমতা আমরা পেয়েছি, ঠিক আছে, এই ক্ষমতার অধ্যায়নটা যেটা করছে সেটাই কিন্তু আসলে রাজনৈতিক সমাজতত্ত্ব। তাহলে এতদিন তোমরা পড়ে এসেছো যে সমাজতত্ত্বের কাজ কি কি ছিল। সমাজতত্ত্বের কাজ কমিউনিটি, অ্যাসোসিয়েশন, ইনস্টিটিউশন, গ্রুপ, এগুলোকে স্টাডি করা, সোশ্যালাইজেশনকে স্টাডি করা, তাছাড়া আরো আরো ছিল যে অন্যান্য সমাজের সাথে সম্পর্ককে স্টাডি করা। কিন্তু আজ তোমরা দেখতে পাচ্ছ যে যেহেতু রাষ্ট্রের দ্বারা সমাজ প্রভাবিত, তাই সেটাকে স্টাডি করাও আমাদের একটা দায়িত্ব, সমাজতত্ত্বের একটা দায়িত্ব। এক্ষেত্রে বেন্ডিক্স ও লিপসেট, বেন্ডিক্স ও লিপসেট বলেছেন, বেন্ডিক্স ও লিপসেট কি বলেছেন, এখানে এটা মিশে গেছে। বেন্ডিক্স ও লিপসেট বলেছেন যে রাষ্ট্র ও রাষ্ট্রের প্রভাবকে যে স্টাডি করবে সে হলো পলিটিক্যাল সোশিওলজি, তার মানে স্টেট অ্যান্ড দ্য এফেক্টস অফ স্টেট, এইটা যে স্টাডি করবে সে হলো পলিটিক্যাল সোশিওলজি। উল্টো দিকে স্মেলসার বললেন, এন জে স্মেলসার, যে সোশ্যাল স্ট্রাকচার অ্যান্ড পলিটিক্যাল ইনস্টিটিউশন, এদের মধ্যে যে সম্পর্ক সেটাকে স্টাডি করবে রাজনৈতিক সমাজতত্ত্ব। তার মানে এটুকু বোঝা গেছে যে পলিটিক্স, সোশ্যাল স্ট্রাকচার, ইডিওলজি, কালচার, এগুলোর ইন্টার রিলেশনশিপকে যে স্টাডি করছে তাকে আমরা বলছি পলিটিক্যাল সোশিওলজি। রাজনৈতিক সমাজতত্ত্বের উদ্ভবের কারণ, যে আমরা এর আগে বুঝলাম যে সমাজ কি, আমরা তারপরে বুঝলাম যে সমাজের সম্পর্কগুলো কিভাবে চলে, ক্ষমতা আসে, স্বার্থ আসে, সেইগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য রাষ্ট্র আসে, আমাদের মধ্যে রাষ্ট্রের সেন্স আসে, রাষ্ট্রের সাথে সমাজের এক গভীর সম্পর্ক আছে, সেই সম্পর্কগুলোকে আমরা স্টাডি করছি। এবার প্রশ্নটা হচ্ছে যে কেন, উদ্ভবটা হলো কেন, যে রাজনৈতিক, ভালোই তো সোশিয়োলজি সোশিয়োলজির মতো ছিল, পল সায়েন্স পল সায়েন্সের মতো ছিল, তাহলে উদ্ভব হওয়ার কারণটা কি? উদ্ভব হওয়ার প্রথম কারণ ছিল যে রাষ্ট্রবিজ্ঞান বা পল সায়েন্স বলে যে সাবজেক্টটা ছিল, সেটার যে গতানুগতিকতা, ঠিক আছে, যে একভাবে চলছে তো চলছেই, সেটা সবার উপরে সর্বোপরি রাখে রাষ্ট্রকে, যে রাষ্ট্রের উপরে কিছু নেই, সেটি রাষ্ট্রকে নিয়েই আলোচনা করে, কিন্তু সেই রাষ্ট্রের মানুষের উপর কি প্রভাব এবং মানুষদের কি প্রভাব পড়ে রাষ্ট্রের ওপর, এই জিনিসগুলো কিন্তু কেউ স্টাডি করতো না। সেই কারণে মনে হলো যে পল সায়েন্স তো শুধুমাত্র রাষ্ট্র নিয়েই এত আলোচনা করছে, তাহলে এই মানুষগুলোর ওপর কি প্রভাব পড়ছে এটাকে নিয়ে কি আলোচনা করবে, সেই কারণে কিন্তু রাজনৈতিক সমাজতত্ত্বের উদ্ভব হলো। দ্বিতীয় হচ্ছে, যে সমস্ত রাষ্ট্রবিজ্ঞানীরা ছিলেন তারা খুবই মানে বলে না যে আমন্ত্রণ জানানো, যে তারা কোথাও না কোথাও এরকম একটি বিজ্ঞানের অপেক্ষায় ছিলেন যে শুধুমাত্র রাষ্ট্রকে স্টাডি করবে না, যারা রাষ্ট্রের সাথে সমাজ কিভাবে যুক্ত সেই বিষয়টি তুলে ধরবে, এরকম একটি সাবজেক্টের অপেক্ষা করছিলেন রাষ্ট্রবিজ্ঞানীরা। তো সেই সাবজেক্টটাই হলো রাজনৈতিক সমাজতত্ত্ব বা পলিটিক্যাল সোশিয়োলজি। তাই তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায়, বিনা প্রতিরোধে, বিনা প্রশ্নে রাজনৈতিক সমাজতত্ত্বের যে আগমন সেটাকে অ্যাকসেপ্ট করে নিলেন।
তৃতীয় হচ্ছে রাজনৈতিক ক্ষেত্রের সীমার ব্যাপক বিস্তৃতি। আমরা জানি যে যত দিন যাচ্ছে রাজনৈতিক যে ক্ষেত্র আছে তার সীমা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ তার পরিধি দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যে আরো 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 বড় হচ্ছে রাজনৈতিক ক্ষেত্রটা। তো সেই ক্ষেত্রটাকে স্টাডি করার জন্য তো কোনো একটা বিজ্ঞান চাই। তাহলে শুধু স্টেটকে যে স্টাডি করবে না, একে অপরের বিরুদ্ধে ভাইস ভার্সা যে প্রভাবটা পড়ছে সেটাকে স্টাডি করবে। কে স্টাডি করবে? পলিটিক্যাল সোশিওলজি। আর লাস্ট হচ্ছে রাষ্ট্র সমাজের পার্থক্য পরিস্ফুট হয়, যে মানুষ বুঝতে শেখে যে স্টেট আর সোসাইটি দুটো আলাদা জিনিস। স্টেট মানে হচ্ছে যেখানে আমার অধিকার, কর্তব্য, আমার হচ্ছে ক্ষমতা, স্বার্থ, আমার বাঁধন, ভোটাধিকার, এইগুলো। আর সমাজ মানে হচ্ছে যেখানে আমি বসবাস করছি, যেখানে আমি একজন আরেকজন মানুষের সাথে, একটি সম্প্রদায়ের সাথে মিশছি, একটি গোষ্ঠীবদ্ধভাবে থাকছি, আমরা সেখানে সম্পর্ক তৈরি করছি, মিথস্ক্রিয়ায় লিপ্ত হচ্ছি। অর্থাৎ একটি রাজনৈতিক বিষয় ও একটি সামাজিক বিষয়, দুটো যে আলাদা সম্পূর্ণ, এটা আমরা বুঝতে শিখি এবং একে অপরের উপর তার কি প্রভাব এটা বুঝতে শিখি। আমি এখানে আরো কিছু কথা অ্যাড করব, সেটি হলো এই রাজনৈতিক সমাজতত্ত্বের মধ্যে কিন্তু সব পড়ে, মানে পলিটিক্যাল সোশিওলজি ইটসেলফ ইজ আ সায়েন্স। কারণ কারণ এ ইনভেস্টিগেট করে, ঠিক যেমন আমরা সোশিওলজিতে যেগুলো যেগুলো পড়েছিলাম, অ্যানালিসিস করে, ইনভেস্টিগেট করে, হাইপোথিসিস করে, তারপর একটা নির্দিষ্ট কনক্লুশনে পৌঁছয়। এ হচ্ছে সিস্টেমেটিক স্টাডি করে, আরবিট্রারি কোনো রকম কোনো স্টাডি করে না, এর মধ্যে কোনো বায়াসনেস নেই, এটা জেনারেলাইজেশন এবং স্পেসিফিকেশনের মধ্যে যায় না উইদাউট স্টাডি। তো এই সোশিওলজির যে প্রত্যেকটা বিষয় ছিল সেগুলো কিন্তু পলিটিক্যাল সোশিওলজির মধ্যেও আছে। তাই আমরা নির্দ্বিধায় এবং নিশ্চিন্তে বলতে পারি যে পলিটিক্যাল সোশিওলজি ইটসেলফ ইজ এ সায়েন্স, যেখানে কিনা আমলাতন্ত্র বা বিউরোক্রেসি, পলিটিক্যাল পার্টি, ভোটিং, প্রোপোগেন্ডা সমস্ত কিছু পড়ে। ধরো তোমরা যখন ফেমিনিজম পড়েছিলে বা পড়বে, তখন সেখানে একটা লাইন আছে যে পার্সোনাল ইজ পলিটিক্যাল। ঠিক আছে, এই পার্সোনাল ইজ পলিটিক্যালটা ভীষণ গুরুত্বপূর্ণ একটি লাইন। কারণ যে বলছে যে ব্যক্তিগত বলে কিছু হয় না, যাহা ব্যক্তিগত তাহাই রাজনৈতিক। কিভাবে? আমরা সাধারণত বলি যে আমি যা করি আমার ইচ্ছা, মেরি মার্জি। আসলে কি তাই? না। তুমি কোন বয়সে বিয়ে করবে রাষ্ট্র বেঁধে দেয়। তুমি কোন বয়সে পালিয়ে গিয়ে বিয়ে করতে পারবে না রাষ্ট্র বলে দেয়। তুমি কোন বয়সে ছোট সেটা রাষ্ট্র বলে দেয়। তুমি কতগুলো সন্তান নেবে সেটা রাষ্ট্র বলে দেয়। ডিউরিং দ্য টাইম অফ সেক্স, ওয়েদার ইউ শুড ইউজ কন্ট্রাসেপটিভ পিল অর কন্ডোমস, এটা তোমাকে রাষ্ট্র বলে দেয়। তাহলে আমাদের কোনো ইচ্ছাই কিন্তু আমাদের না। আমি কোন সরকার সিলেক্ট করব সেটা শুধু আমার হাতে থাকছে, যেটা কিনা আমাদের ভোটিং, যে আমাদের অধিকার, ভোটাধিকারের মাধ্যমে আমরা সেটা সম্পন্ন করি। কিন্তু ওই স্থানটুকু বাদ দিলে কিভাবে আমাদের কিভাবে কেউ জনমত তৈরি করছে, কিভাবে কেউ কাউকে কনভিন্স করছে ভোট দেওয়ার জন্য, ম্যানিপুলেট করছে, ভোটকে কেন্দ্র করে কিভাবে রাজনীতি চলছে, এই আমলাতন্ত্রের পুরো সিস্টেমটা কিভাবে চলছে, কিভাবে রাজনীতি আমাদের পুরো জীবনকে প্রভাবিত করছে, আমাদের চাকরি, আমাদের অর্থনীতি, আমাদের চিন্তা, আমাদের সমাজ, আমাদের ভাবনা চিন্তা, আমাদের পরবর্তী বংশ, আমাদের আহ চিন্তা চেতনা, ভালোবাসা, প্রত্যেকটি জিনিস কিন্তু আসলে রাষ্ট্র এবং রাজনীতির দ্বারা প্রভাবিত। এগুলোকে কে স্টাডি করবে? এইগুলোকেই স্টাডি করবে রাজনৈতিক সমাজতত্ত্ব। তাহলে এইটা ছিল তোমাদের আহ, ভূমিকা, ভূমিকার ক্লাস, যেখানে তোমরা জানলে যে পলিটিক্যাল সোশিওলজি বা রাজনৈতিক সমাজতত্ত্ব জিনিসটা কি, কেন, কি কারণে পড়বো, কি কারণে পড়া উচিত, জিনিসটা সায়েন্স কি সায়েন্স না, এটিসি। এর পরের দিন আমাদের টপিক হবে, আমি একটু আজকে দেখিয়ে রাখি, আমাদের পরের দিনের টপিক হবে সিইউ এর জন্য, মানে ক্যালকাটা ইউনিভার্সিটির জন্য, পাওয়ার অ্যান্ড অথরিটি, অর্থাৎ ক্ষমতা ও কর্তৃত্ব, তার অর্থ এবং তার প্রভাব, অর্থ, প্রভাব, বৈশিষ্ট্য এবং তার বন্টন। এই জিনিসটি আমরা পড়বো ক্যালকাটা ইউনিভার্সিটির পরের দিনের এই ভিডিওটি আসবে। এবং এদের ক্ষেত্রে দেখতে পারো, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির ক্ষেত্রে 1.2, যে রাজনৈতিক সামাজিকীকরণ, যে আমরা কিভাবে রাজনীতির সাথে সামাজিক হয়ে উঠছি, যে রাজনীতির সাথে আমরা বেড়েও চলছি, যে আমাদের সামাজিকীকরণ ঘটছে রাজনীতির সাথে, সেই বিষয়টি এখানে রয়েছে। তার মানে পাওয়ার এবং অথরিটির বিষয়টি, যেটা কিনা সিইউর শুরু হয়ে যাচ্ছে ওখান থেকেই, এটা কিন্তু তোমাদের এই 2 থেকে শুরু হচ্ছে। তাহলে তোমাদের 1.2 এবং 1.3 এই দুটো বেশি আছে। তাহলে
বলতেই পারি যে তাহলে সিইউর যখন আমি পাওয়ার অ্যান্ড অথরিটির পোর্শনটা দেব, তখন তাহলে তোমাদের আমি একটা স্টেপ জাম্প করে যাচ্ছি, তাহলে তোমাদের জন্য অন্য ভিডিও আসবে 1.2 এবং 1.3। তাহলে আজকের জন্য ক্লাস এতটাই। কোনো সমস্যা থাকলে ব্যক্তিগতভাবে কমেন্টে জিজ্ঞাসা করে নিও। আর এরপর অন্যান্য পেপারগুলো আসতে থাকবে। আজকের জন্য এতটাই। ধন্যবাদ।